নির্বাচনের দ্বিতীয় রোডম্যাপ ঘোষণা, ২২ জানুয়ারি ভোট কেন্দ্রের তালিকা, অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস ইসির। জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে সমাধিতে শ্রদ্ধা, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় বিএনপির। একটা ধ্বংসপ্রাপ্ত অর্থনীতির বাংলাদেশকে গড়ে তোলার জন্য, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য আমরা আজকে এখানে শপথ নিয়েছি। জুলাই হত্যায় শামীম ওসমান সহ ১২ আসামিকে গ্রেপ্তারের পরোয়ানা, আইনজীবী আলিফ খুনের বিচার শুরু। এই সরকারের মেয়াদে শুরু হচ্ছে না তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, ভূ রাজনৈতিক চাপ দেখছে না চীন। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 দুপুর ১টার খবরে। শুনছিলেন সিলন ফ্যামিলির বিএনটির সংবাদ শিরোনাম। পুরো আয়োজন জুড়ে আমি শরীফুল হক সাথে আছি। দেশের ১ নম্বর গ্যাস স্টোভ যা বেশি তাপেও ফাটে না, আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন। জাতীয় নির্বাচনে দ্বিতীয় রোড ম্যাপ ঘোষণা করেছে ইসি। ২২ জানুয়ারি প্রকাশ করা হবে ভোট কেন্দ্রের তালিকা। এদিকে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, রাজনৈতিক দলগুলোর অভিযোগ খতিয়ে দেখছে নির্বাচন কমিশন, নেওয়া হচ্ছে প্রয়োজনীয় ব্যবস্থা। তিনি বলেন, ছোটখাটো যেসব সমস্যা রয়েছে সেগুলোর সমাধান করা হচ্ছে। মন্তব্য করেন, ১২ ফেব্রুয়ারি নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রতিদ্বন্দ্বিতামূলক ভোট হবে বলে তার আশা। কোনো চাপ নেই, কারণ সবাই চাচ্ছে ভালো নির্বাচন, কমিশনও চাচ্ছে ভালো নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন। বিভিন্ন রাজনৈতিক দল তারা তো তাদের মত, তাদের বক্তব্য বলার অধিকার রাখে, বলছে, এবং আমরা সেই বিষয়গুলো খতিয়ে দেখছি। যখন যেই অ্যাঙ্গেল থেকে অভিযোগ আসছে সেই বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। আরো বিস্তারিত খবর জানাতে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবন থেকে আমাদের সাথে এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী আশিকিন প্রিন্স। প্রিন্স, নতুন যে রোডম্যাপ ঘোষণা করা হলো, আর কি কি ব্যাপার সেখানে রয়েছে, তথ্যগুলো যদি আপনি বিস্তারিত আমাদের বলেন। শরীফ, নির্বাচনের দ্বার প্রান্তে বাংলাদেশ এবং যে তফসিল ঘোষণা করা হয়েছে, তফসিল অনুযায়ী প্রয়োজনীয় সব কাজ সম্পন্ন করছে নির্বাচন কমিশন। এর মধ্যে আপিল শুনানি নিষ্পত্তি হয়েছে। আগামীকাল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২১ তারিখে প্রতীক বরাদ্দ হবে এবং ২২ তারিখ থেকে পূর্ণোদ্যমে প্রার্থীরা প্রচারণা শুরু করতে পারবেন। তো এরই মধ্যে দ্বিতীয় দফায় একটি রোডম্যাপ ঘোষণা করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। সেখানে দেখা যাচ্ছে যে ২১ জানুয়ারি নির্বাচন কমিশনের পক্ষ থেকে দেশি বিদেশি পর্যবেক্ষকদের নির্বাচন পর্যবেক্ষণের জন্য আমন্ত্রণ জানিয়ে বিজ্ঞপ্তি জারি করা হবে। একই সাথে ২২ জানুয়ারি ভোট কেন্দ্রে যে তালিকা রয়েছে সেই তালিকাটি প্রকাশের জন্য, গেজেট আকারে প্রকাশের জন্য বিজি প্রেসে পাঠানো হবে। ২২ জানুয়ারি একই সাথে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার মুদ্রণ ও সরবরাহ, ব্যালট পেপার সহ নির্বাচনী দ্রব্যাদি বিতরণ ও যাচাইকরণ এবং ব্যবহার করা শুরু হবে। এছাড়া একই সাথে যে অন্যান্য যে আনুষঙ্গিক যে কার্যক্রম রয়েছে, যেমন আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক, সেই বৈঠকটি করা হবে এই মাসে এবং পরবর্তীতে নির্বাচনের যে সরঞ্জাম সেগুলো কিন্তু তৃণমূলে পাঠানো হবে। তো নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। কিছুক্ষণ আগে আমি তার সাথে কথা বলেছি এবং তিনি বলেছেন যে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বিভিন্ন সময় তাদের কাছে যে অভিযোগগুলো আনা হয় সেই অভিযোগগুলো তারা খতিয়ে দেখছেন এবং ছোটোখাটো যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো তারা সমাধানের চেষ্টা করছেন। এবং তিনি দাবি করেছেন যে ১২ ফেব্রুয়ারি যে নির্বাচনটি হবে সেই নির্বাচনটি হবে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ এবং সেই নির্বাচনে ভোট দেওয়ার জন্য সবাই অপেক্ষা করছে বলে তিনি দাবি করেছেন। একই সাথে তিনি বলেছেন যে ২২ তারিখ থেকে যখন প্রচারণা শুরু হবে, প্রার্থীরা যাতে নির্বাচনী আচরণ বিধিমালা মেনে চলেন সে কারণে কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের নির্দেশনা দেয়া হয়েছে বলে কিন্তু নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন। তো মূলত এই হচ্ছে সর্বশিক্ষিত নির্বাচন কমিশন থেকে। প্রিন্স, ধন্যবাদ আপনাকে। দর্শক, আসন্ন জাতীয় ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে দ্বিতীয় ধাপের যে রোডম্যাপ সেটি ঘোষণা করেছে নির্বাচন কমিশন, সেই খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে জোর প্রস্তুতি চলছে মাঠ পর্যায়ে।
চট্টগ্রাম বিভাগে দায়িত্ব পালনের প্রশিক্ষণ দেওয়া হয়েছে 25,000-এরও বেশি পুলিশ সদস্যকে। প্রশিক্ষণের আওতায় আসছেন 43,000-এরও বেশি নির্বাচন কর্মকর্তা। দেখা হচ্ছে তাদের অতীত কর্মকাণ্ড। ভোটের দিন মাঠ পর্যায়ে কর্মতৎপরতা সবচেয়ে বেশি থাকে নির্বাচনী কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর। তাই নির্বাচন নির্বিঘ্ন করতে চট্টগ্রামে ব্যাপক প্রস্তুতি চলছে এই দুই বিভাগেই। নির্বাচনকে ঘিরে এরই মধ্যে প্রশিক্ষণ দেওয়া হয়েছে পুলিশ সদস্যদের। চট্টগ্রাম রেঞ্জ, জেলা, সিএমপি মিলে প্রশিক্ষণ নেন 25,000-এর বেশি সদস্য। এর মধ্যে জেলায় 2,663 এবং সিএমপিতে প্রশিক্ষণ নেন 5,919 জন। সবচেয়ে বেশি 16,654 জন প্রশিক্ষণ নেন রেঞ্জে। কোনো ঘটনা ঘটলে কিভাবে সেটাকে মোকাবেলা করবে সে বিষয়গুলো সম্পর্কে ট্রেনিং দেওয়া হচ্ছে এবং এই ট্রেনিংটা অত্যন্ত ফলপ্রসূ। আমাদের প্রতিটা সদস্য অংশগ্রহণ করছেন, তারা নতুন নতুন বিষয় জানছেন এবং তাদের মধ্যে আগ্রহ দেখতে পাচ্ছি আমরা। সুতরাং এটা আমাদের জন্য একটা ভালো দিক যে মানুষটা কোনোদিনও হয়তো নির্বাচন সম্পর্কে জানতোই না, বুঝতো না, বা একটা প্রকৃত নির্বাচন কীভাবে পরিচালনা করতে হয়, নিরাপত্তা প্রদান করতে হয়, নিরাপত্তার দায়িত্ব করতে হয়, সেটা তারা জানতো না। সেটা আমি মনে করি যে এবার এই ট্রেনিংয়ের মাধ্যমে তাদের জানা সম্ভব হবে। চট্টগ্রামের 16টি আসনের জন্য সব মিলে 43,725 জন নির্বাচনী কর্মকর্তার প্রশিক্ষণ শুরু হবে 22 জানুয়ারি থেকে, যা চলবে 7 ফেব্রুয়ারি পর্যন্ত। এরই মধ্যে কর্মকর্তাদের তালিকাও প্রস্তুত করেছে কমিশন। কর্মকর্তাদের নিরপেক্ষতা নিশ্চিতে অতীত কর্মকাণ্ড যাচাই বাছাইয়ের পাশাপাশি চলছে অভ্যন্তরীণ তদন্ত। কারো ব্যাপারে অভিযোগ পেলেই নেওয়া হবে ব্যবস্থা। সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা আছে, তারাও ইতিমধ্যে মানে আমাদের থেকে বিভিন্ন তথ্যগুলা তারা আনুষ্ঠানিক অনানুষ্ঠানিকভাবে নিয়ে তারা যাচাই করতেছেন। এবং আমাদের কমিশনের যে নীতিমালা আছে, আমরা সেই নীতিমালা অনুসারে আপনার এই প্রশ্নটা আমরা আরও বেশি জোরালোভাবে আমাদের সামনে রেখে আমরা আগাবো। আমরা আগে থেকে যাচাই করছি, তারপরেও যদি হেরে ফেরে দুই একটা পরে যায়, এরপরে আমরা সাথে সাথে এটা সলভ করে দিব। আমাদের হাতে 10% জনবল অতিরিক্ত থাকবে। চট্টগ্রামের 16টি সংসদীয় আসনে মোট ভোটার ছেষট্টি,82,517। ভোট কেন্দ্র 1,965টি। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে আজও অবস্থান নিয়েছেন ছাত্রদল। সকাল থেকে পালিত হচ্ছে তাদের কর্মসূচি। ইসির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলে গতকাল দিনভর অবস্থান পালন করে ছাত্রদল নেতাকর্মীরা। তাদের দাবি, পোস্টাল ব্যালট নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত পক্ষপাতদুষ্ট এবং প্রশ্নবিদ্ধ, যা নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে গুরুতর সংশয় সৃষ্টি করেছে। যৌক্তিক দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা রয়েছে তাদের। আমরা আজকে তাদের সেই আশ্বাসের প্রতিফলন দেখতে চাই, বাস্তবায়ন দেখতে চাই। আজকে যদি আমাদের দাবি আদায়ে আপনাদের সদিচ্ছার প্রকাশ না পায়, আমরা আমাদের সব ধরনের পন্থা অবলম্বন করব। সুষ্ঠু ভোট আয়োজনে সক্ষম নির্বাচন কমিশন, তাদের ওপর আস্থা আছে বিএনপির। জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে এসব কথা বলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়ন করে উদার গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার শপথ নিয়েছে তাদের দল। জিয়াউর রহমান ও খালেদা জিয়ার পাশাপাশি কবর হওয়ায় এবার দলের সব নেতাকর্মীদের ভিড়ে মুখর হয়ে ওঠে জিয়া উদ্যান। ছিল নির্বাচনী আবহ। সকাল 11টার পর স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে জিয়াউর রহমানের জন্মদিনে সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে সাংবাদিকদের বলেন, জিয়ার আদর্শকে বাস্তবায়ন করে উদার গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার শপথ গ্রহণ করেছে বিএনপি। হাসিনা পালিয়ে গেছে, তখন আবার নতুন করে একটা ধ্বংসপ্রাপ্ত অর্থনীতির বাংলাদেশকে গড়ে তোলার জন্য, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য আমরা আজকে এখানে শপথ নিয়েছি। নির্বাচন কমিশনের উপর আস্থা রাখতে পারছে কিনা বিএনপি, এ প্রশ্নে বিএনপি মহাসচিব বললেন, নির্বাচন কমিশনের উপর আস্থা আছে। ভোট নির্বিঘ্ন করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ইসি। আমরা এখন পর্যন্ত নির্বাচন কমিশনকে দেখেছি যে মোটামুটিভাবে তারা যোগ্যতার সঙ্গেই কাজ করছে। আমাদের যে সমস্যাগুলো আমরা মনে করছি সেগুলো আমরা গতকাল তার সামনে তুলে ধরেছি এবং আমরা বিশ্বাস করি
যে নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গে এই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে। পরে সাধারণ নেতাকর্মীদের ঢল নামে জিয়া উদ্যান জুড়ে। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাস সহ 23 আসামির বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। চট্টগ্রাম দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ জাহিদুল হক সকালে এই আদেশ দেন। আগামী 2 ফেব্রুয়ারি সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেছেন আদালত। এর আগে আদালতে হাজির করা হয় চিন্ময় কৃষ্ণ সহ গ্রেপ্তার 23 আসামিকে। পলাতক 16 আসামি সহ 39 জনের বিরুদ্ধেই অভিযোগ গঠন করেন বিচারক। এ সময় নিজেকে নির্দোষ বলে দাবি করেন চিন্ময়। সেখানে উপস্থিত ছিলেন তার আইনজীবীও। এই সরকারের মেয়াদে শুরু হচ্ছে না তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। রংপুরের কাউনিয়ায় তিস্তা তীরবর্তী এলাকা পরিদর্শন শেষে এই কথা জানান পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ সময় তার সাথে ছিলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। রিজওয়ানা বলেন, তিস্তা নিয়ে সরকারের সব দাপ্তরিক কাজ শেষ হয়েছে। এই সরকার না পারলেও পরবর্তী সরকারের কোনো বাধা থাকবে না। যদিও তিস্তা পাড়ের মানুষের দাবি, দ্রুত সময়ে কাজ শুরু না হলে কঠোর আন্দোলনে যাবেন তারা। এ সময় রাষ্ট্রদূত বলেন কোনো ভূ রাজনৈতিক চাপ দেখছে না চীন। এগুলো যেহেতু বড় রাজনৈতিক ইস্যু, আমরা মনে করি নির্বাচিত সরকার এসে এটা করাটাই ভালো। নির্বাচিত সরকার এসে যেন তাদের আর অপেক্ষা করতে না হয়, সেই প্রস্তুতিটা আমরা গঙ্গার ক্ষেত্রে এবং তিস্তার ক্ষেত্রে উভয়ের ক্ষেত্রেই করে দিয়েছি। এই প্রকল্পের সহযোগিতার কোনো ঘাটতি নেই। আমরা দ্রুত সময়ের মধ্যে পর্যবেক্ষণ শেষে কাজ শুরু করতে পারবো। আমরা কোনো ভূরাজনৈতিক চাপ অনুভব করছি না। As long as Bangladesh determined to have this project with China, will carry on. চলতি সপ্তাহের মধ্যেই পাঠ্য বই পেয়ে যাবে সব শিক্ষার্থী। একথা জানিয়েছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহবুবুল হক পাটোয়ারি। সরেজমিনে দেখা যায় বেশিরভাগ বিদ্যালয়ে পৌঁছেছে অধিকাংশ বিষয়ের বই। তবে যেসব শিক্ষার্থী এখনো পাঠ্য বই পায়নি তাদের পাঠদান চলছে ধিমে তালে। এমআই মমিন এবং মমিনুল হক আফনের ছবিতে শামিমা সুলতানার রিপোর্ট। চলছে গণিতের পাঠদান। রাজধানীর একটি সরকারি বিদ্যালয়ের এই শিক্ষার্থীরা পড়েন নবম শ্রেণীতে। তারা বাংলা, গণিত, ইংরেজির মতো সাধারণ বিষয়ের বই হাতে পেলেও তখন পর্যন্ত হাতে পাননি গ্রুপ ভিত্তিক বিষয়ের পাঠ্য বই। বই তো নেই, এই জন্য টিচাররা আমাদের সাথে স্বাভাবিকভাবে আলোচনা করছে। যেগুলো আমাদের মেইন সাবজেক্ট সায়েন্সের, ওগুলো এখন আমরা পাইনি। এখনো প্রতিদিন দেশের নানা প্রান্তের বিভিন্ন বিদ্যালয়ে এসে পৌঁছাচ্ছে পাঠ্য বই। যেসব বিষয় বাকি তা পাওয়া মাত্রই চলছে বিলি বন্টন। শিক্ষার্থীরাও বই পেয়ে ভার্চুয়াল পিডিএফ ঘাটার বাড়তি ঝামেলা থেকে হাঁপ ছেড়ে বাঁচলেন। কিছু বই দিতে দেরি হয়েছিল, কিন্তু আলহামদুলিল্লাহ এখন সব বই পেয়ে গেছে। তার জন্য আমাদের ফিলিংসটা অনেক ভালো। প্রাথমিকের পাঠ্য বই শতভাগ হয়ে গেলেও মাধ্যমিকের কয়েকটি শ্রেণীর কার্যাদেশ ও মুদ্রণ কাজ দেরিতে শুরু হওয়ায় সেসব বই ছাপানো যায়নি বছর শেষের আগে। বেশিরভাগ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা চলায় এমনিতে বছরের এই সময়টায় পাঠদান চলছে ঢিমে তালে। তারপরেও ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবমের যেসব বই বিদ্যালয়ে পৌঁছেনি সেসবের পাঠ চলে অনলাইন ভার্সন দেখে জোড়াতালিতে। প্রতি বছরেই একটু বিলম্ব হয় বই পেতে, কিন্তু এইবারে আমরা কিন্তু প্রথম দিকে সব বইগুলো পেয়ে গেছি। আমার ক্লাস 8-এর চাহিদা ছিল 110 জনের। যে 3টা বই আসছে এই 3টা 110 জনের জন্যই চলে আসছে। বাকি যেটা আসেনি সেটা কারোর জন্যই আসেনি। তবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি বলছে চলতি সপ্তাহের মধ্যেই সব বিদ্যালয়ে পৌঁছে যাবে বাকি সব পাঠ্য বই। 21,43,00,000 বইয়ের মধ্যে 4.53% বই ডিস্ট্রিবিউশন হয়নি এখনো। গতকাল পর্যন্ত প্রিন্টিংয়ের বাকি আছে 1.4%, অলমোস্ট 99% প্রিন্ট হয়ে গেছে। আমাদের যে টার্গেট ছিল যে আমরা 21 তারিখের মধ্যে সবগুলো বই, আশা করছি সবগুলো বই হয়ে যাবে আর কি, এটা পৌঁছে যাবে সবগুলো স্কুলে। বলেন বিগত কয়েক বছর পাঠ্য বই ছাপানো মার্চ এপ্রিল পর্যন্ত গড়ালেও এবার জানুয়ারিতেই শেষ হচ্ছে। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।
জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের মামলায় নারায়ণগঞ্জের সাবেক এমপি শামীম ওসমান সহ 12 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন পলাতকদের বিরুদ্ধে। এর আগে 12 আসামির বিরুদ্ধে অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। গুম করে জয়েন্ট ইন্টারোগেশন সেলে নির্যাতনের ঘটনায় শেখ হাসিনা এবং 12 সেনা কর্মকর্তার বিরুদ্ধে চলছে সাক্ষ্য গ্রহণ। এদিকে গণ অভ্যুত্থানে চানখারপুলে 6 জনকে হত্যা মামলার রায় কাল। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1 এ রায় ঘোষণা করবেন। দেশের বাইরের খবর, স্টারলিংকের মতো অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে ইরানে অপতথ্য ছড়ানো হয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহনাবাদি। সকালে ঢাকার গুলশানে ইরান দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি অভিযোগ করেন ইরানের সশস্ত্র বিদ্রোহীরা প্রথমেই পুলিশকে আক্রমণ করে, তারপর সেটিকে পুঁজি করে পশ্চিমারা, আর পুরোটাই করা হয়েছে মার্কিন পরিকল্পনায়। এ সময় গোয়েন্দা ব্যর্থতার প্রশ্নে রাষ্ট্রদূত সরাসরি জবাব না দিলেও বলেন বিদেশি স্যাটেলাইট দিয়ে অপপ্রচার বন্ধ করতে পেরেছে ইরান। আমাদের সঙ্গে থাকুন।